হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো টপ 20 জিকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তার সাথে সাথে রিলেটেড বিভিন্ন প্রশ্ন ও কি কি টপিক থেকে তোমাদের এগুলো করতে হবে সেগুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি রেলওয়ে এনটিপিসি এক্সামের উপরে 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবার আজকে আলোচনা করব এসএসসি এমটিএস এক্সাম রিলেটেড 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে আমরা একবার দেখে নেব এসএসসি এমটিএস এক্সামের সিলেবাসটা কোন কোন টপিক গুলো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে এবং কি কি সাবজেক্ট আছে সেটা দেখে নাও। প্রথমেই রয়েছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির উপরে 20টা প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে, 60 নাম্বার। আর এটা হচ্ছে সেশন 1 এর সিলেবাস। রিজনিং থাকবে 20টি, সেখানে 3 নাম্বার করে, টোটাল 60। আর টোটাল যে 120 নাম্বার, এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই। আর এটিতে তোমাদের জাস্ট পাস মার্কটা তুলতে হবে, এটা মেরিটে কোনো তোমাদের এই নাম্বারটা যোগ হবে না। নেক্সট আছে সেশন 2 তে কি কি আছে। জিকে রয়েছে, যেখানে 25টা প্রশ্ন থাকবে, টোটাল 75 নাম্বারের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর খুব ভালো দক্ষ থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই চাকরিটা তোমরা পেতে চলেছো। 25টা কোয়েশ্চেন থাকবে, 3 নাম্বার করে, 75 নাম্বার টোটাল। তাহলে টোটাল 150 নাম্বার, টাইম থাকছে 45 মিনিট, এবং সেশন 1এও 45 মিনিট সময়। তোমরা যদি এই এক্সামটাকে ক্র্যাক করতে চাও তাহলে কিন্তু আর সময় ওয়েস্ট করো না। সামনেই কিন্তু এক্সাম, মাত্র 2 মাস তোমরা হাতে সময় পাচ্ছ, সেখানে তোমরা জিকেটা তো মোটামুটি কভার করে রেখেছো তোমরা, আর প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাট ইংলিশটা যারা এখনো পর্যন্ত প্রবলেমে পড়ছো তারা অবশ্যই যে কোনো ক্লাসে জয়েন করে নাও, বা আমার এই স্পেশাল একটি ক্লাস আমি লঞ্চ করতে চলেছি আগামী রবিবার থেকে, 25শে আগস্ট 2024 থেকে শুরু। সেখানে কোর্স ফিস রেখেছি জাস্ট 150 পার মান্থ তোমাদেরকে দিতে হবে, এবং ডিউরেশন থাকছে 6 মাসের। এইটা তোমরা যেহেতু এক্সামটা সামনে এসে গিয়েছে, পুরোপুরি তোমাদের সিলেবাসটা হয়তো কমপ্লিট হবে না, বাট আমি 2 মাসের মধ্যে মোটামুটি কমপ্লিট করিয়ে দেবো, এবং যারা এক্সামটা দিতে চলেছো তাদেরকে আমি কিছু নোটস দিয়ে দেবো, এবং তার পরের এক্সামগুলোর জন্য কিন্তু তোমরা এই ব্যাচটা থেকে খুবই বেনিফিট পাবে। তার জন্য 6 মাস তোমাদের এই কোর্সটা করতে হবে, 150 টাকা করে পার মান্থ। এখানে আমি পুরো গ্রামারের যে কটা টপিক এক্সামের জন্য খুবই হেল্পফুল সেইগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে ক্লাস নেবেন আমাদের ইংলিশের জন্য ম্যাম রয়েছেন মধুরিমা মণ্ডল। মধুরিমা মণ্ডল ম্যাম তোমাদেরকে ক্লাস নেবে গুগল মিটে। সেখানে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা রয়েছো তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমাকে মেসেজ করবে। এই এই টপিকগুলো, ইংলিশ গ্রামারের এই পোর্শনগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে করিয়ে দেওয়া হবে। তাহলে শুরু করছি আজকে টপ 20 জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রথম প্রশ্ন হলো, স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই বাছাই করে আনা হয়েছে, যেগুলো এক্সাম পার্সপেক্টিভে তোমাদেরকে করে যেতেই হবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে রোজ রাত 9টা, ডেলি রাত 9টার সময় কিন্তু তোমাদের একটি করে কুইজ নেওয়া হয়, এবং সেখানে ফ্রি পিডিএফও দেওয়া হয়। 100 নাম্বারের একটি জিকে জিকে সেট থাকে, সেখানে যারা তোমরা 90+ পাবে সেখানে কিন্তু পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এইটা রয়েছে, এবং তার সাথে সাথে তোমরা কিন্তু প্রতিদিন একটা প্র্যাকটিস সেশন পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা যারা চ্যানেলটিতে নতুন, তোমরা কিন্তু অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপটাকে তোমরা একবার ভিজিট করে নিও। এখানে অপশনগুলো একটু দেখে নাও। ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, লালা গ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি। স্তনগ্রন্থি হলো ঘর্মগ্রন্থির একটি পরিবর্তিত রূপ। স্তনগ্রন্থি একটি এক্সোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। স্তনগ্রন্থি কার্যের দিক থেকে ঘর্মগ্রন্থি থেকে পৃথক হলেও গঠনের দিক থেকে দুটির অনেক মিল আছে। এটি ঘর্মগ্রন্থির মতো স্তনগ্রন্থির অ্যালভিওলাই ঘনকাকার কোষ দ্বারা আবৃত থাকে, যেগুলি ঘর্ম ও দুধ নিঃসরণ করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? এই বিভিন্ন গমন অঙ্গের নাম, বিভিন্ন গমন অঙ্গের নাম সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকটি কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে। এছাড়া যারা তোমরা স্পেশাল ব্যাচে রয়েছো, আমার স্পেশাল ব্যাচ চলছে ক্লার্কশিপের, মিসলেনিয়াসের,
আর ডাব্লিউবিপি কেপির স্পেশাল ব্যাচ চলছে, এবং খুব শীঘ্রই তোমাদের জন্য আমি নিয়ে আসছি এসএসসি এমটিএস ও রেলের ব্যাচটি। রেলওয়ে এক্সামের জন্য ব্যাচ আসবে খুবই তাড়াতাড়ি। এখন তোমাদের সামনে রয়েছে ইংলিশের ব্যাচ। যারা তোমরা ইংলিশে খুবই কাঁচা তারা অবশ্যই কিন্তু সামনের এক্সাম গুলোকে ক্র্যাক করতে, প্রত্যেকটা এক্সামে কিন্তু ইংলিশ রয়েছে, তাই ইংলিশটাকে একদমই ইগনোর করবে না। ইংলিশটার জন্য তোমরা একটা ক্লাসে জয়েন হয়ে যাও। এর অপশন গুলো কি কি আছে? সিলিয়া, ফ্লাজেলা, প্যারাপেডিয়া না সিউডোপেডিয়া। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো সিউডোপোডিয়া বা পেডিয়া। এর আরেকটি নাম হচ্ছে ক্ষণপদ। নিচের কোনটি ভেক্টর রাশি? সায়েন্সের প্রশ্ন, কিন্তু সায়েন্সের এই টপিকটি থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, তাই এটা অবশ্যই তোমাদেরকে কভার করে রাখতে হবে। ভর, তাপমাত্রা, সরণ না সময়? এদের মধ্যে থেকে ভেক্টর রাশি হলো সরণ। যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে বোঝা গেল ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশির উদাহরণ আর কি কি রয়েছে? সরণ, বেগ, ত্বরণ, এগুলো সবই ভেক্টর রাশি। এবং যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি, যেমন দৈর্ঘ্য, সময়, ভর, আয়তন ইত্যাদি। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশনের কাজ কি? জাতীয় পরিকল্পনার পর্যালোচনা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা, কোনো দুটি রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে অনুসন্ধান ও উপদেশ দান করা, না সর্বস্তরের উন্নতির জন্য পরিকল্পনা তৈরি করা। অর্থ কমিশনের কাজ এদের মধ্যে থেকে হয়ে যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা। সংবিধানের 280 নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন, যার প্রধান কাজ হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের ব্যবস্থা করা। এই কমিশনের চেয়ারম্যান নন্দকিশোর সিং। এনার মেয়াদকাল হলো 2020 থেকে 25 সাল পর্যন্ত এনার মেয়াদ রয়েছে অর্থ কমিশনের চেয়ারম্যান। ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতা কে? একটি স্ট্র্যাটেজিকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, আজিজুল হক। ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর রচিত আরো কয়েকটি বইয়ের নাম তোমরা দেখে রাখো: বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, জীবনচরিত, কথামালা, বর্ণ পরিচয়। এছাড়া তোমরা যারা ব্যাচে জয়েন করতে পারছো না, যেমন এসএসসি এমটিএস তো ব্যাচ শুরু হবে খুব শীঘ্রই, তোমরা যারা জয়েন করবে না বা শুধু ভাবছো জিকের জন্য তোমরা নোটস লাগবে, তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করে দেবে, আমি তোমাদের সঙ্গে কথা বলে নেব। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? মাইক্রোফাইলেরিয়ার বাহক ডাঁশ মাছি, কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা না এডিস মশা? মাইক্রোফাইলেরিয়ার বাহক হলো কিউলেক্স মশা। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, এডিস মশা ডেঙ্গু, ইয়েলো ফিভার ও চিকুনগুনিয়া রোগ সৃষ্টি করে। তাহলে বোঝা গেল কোন মশা কি রোগ সৃষ্টি করে। অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর রং কি? অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর রং কি? লাল, সবুজ, হলুদ, সাদা। এটার অ্যান্সার কি হয়ে যাবে? হলুদ রং। অলিম্পিকের পতাকার 5টি রং থাকে, সেটা হচ্ছে লাল আমেরিকাকে নির্দেশ করে, কালো আফ্রিকা, হলুদ এশিয়া, সবুজ ইউরোপ, নীল অস্ট্রেলিয়া। এখানে এশিয়া হচ্ছে হলুদ রঙের। পরের প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাজনা বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? স্ট্যাটিক জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা স্ট্যাটিক জিকেটা কিন্তু খুব ভালো করে কভার করবে। বেহালা, সরোদ, তবলা, সেতার। ওস্তাদ আমজাদ আলী খান ছিলেন একজন সরোদ বাদক। বেহালা বাদক সঙ্গীতা শঙ্কর, তবলা বাদক বিখ্যাত যিনি জাকির হোসেন রয়েছেন, আল্লাহ রাখা। এছাড়াও আরো অনেকেই আছেন, সেগুলো তোমরা স্পেশাল ব্যাচে পেয়ে যাবে। তবলা বাদককে পণ্ডিত রবি শঙ্কর। গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর নিম্নের কোনটি? কানপুর, দিল্লি, লখনৌ না কলকাতা? গঙ্গা নদীর তীরে রয়েছে সব থেকে বড় শহর যেটি, সেটি রয়েছে কলকাতা। কলকাতা হুগলি বা গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর গঙ্গা নদীর তীরে, দিল্লি যমুনা নদীর তীরে এবং লখনৌ রয়েছে গোমতী নদীর তীরে। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম না মাউন্ট এভারেস্ট? ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কারাকোরাম।
এটি এই যে কারাকোরাম পর্বতশ্রেণীতে থাকা ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন। এটা কারাকোরাম অপশনে রয়েছে, তাই অপশনটা অনুযায়ী তোমরা কারাকোরাম অ্যান্সার করবে, বাট উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন। দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা, যা রয়েছে সিকিম হিমালয়ে। নন্দা দেবী কুমায়ুন হিমালয়ে অবস্থিত, এবং মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, যা নেপালে অবস্থিত। রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা মহানদী, গোদাবরী, কোয়েল না ব্রাহ্মণী? রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত, এটি রয়েছে উড়িষ্যা রাজ্যে। খুবই গুরুত্বপূর্ণ একটি রিলেটেড প্রশ্ন তোমরা পেয়ে গেলে, এক্সাম এটা ঘুরিয়েও আসতে পারে। রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? তখন কিন্তু তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারবে সহজেই। কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? নিম্নের কোন রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়? কলেরা, টিউবারকিউলোসিস, এইডস না পোলিও? এদের মধ্যে থেকে এইডস রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়। এইডস রোগের দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এইডস রোগের দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কলেরা খাবার বা জলের সংক্রমণ দ্বারা, যক্ষ্মা হাঁচি বা কাশি দ্বারা, ও পোলিও মলমূত্রের মাধ্যমে সংক্রামিত হয়। গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত? শিলং খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান, তাই এটা থেকে প্রশ্ন আসতে পারে। দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিকে রয়েছে শিলং। শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত একটি শহর, যা মেঘালয়ের রাজধানী। এটি ইম্পর্টেন্ট রিলেটেড পয়েন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবে নতুন নামকরণ হয়েছিল? কোহিমা, দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ না নাগাল্যান্ড? এই অ্যান্সারটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই দুটোর নাম কোনটা কি সেটাও অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। প্রথমে দেখো, 1943 সালে 23শে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1943 সালের 31শে ডিসেম্বর নেতাজি আন্দামান দ্বীপে পা রাখেন এবং আন্দামানের নাম দেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ। তার মানে কোন দ্বীপটার নাম কি দিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কত সালে সেটা নামকরণটা হয়েছিল? 1943। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি? জামশেদপুর, দুর্গাপুর, বোকারো না ভিলাই? ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হচ্ছে ভিলাই ইস্পাত কারখানা। এবার দেখো সহায়ক দেশগুলির নাম, যেমন দুর্গাপুর ইস্পাত কারখানা ব্রিটেন সহায়তা করে, বোকারো রাশিয়া, ভিলাই রাশিয়া এবং রাউরকেল্লা জার্মানির সহায়তায় গড়ে উঠেছে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অধীনতামূলক মিত্র নীতি খুবই কমন একটি প্রশ্ন, বাট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডালহৌসি, ওয়েলেসলি, লর্ড বেন্টিং, লর্ড মিন্টো? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন, যা সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম গ্রহণ করেন। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু ইগনোর করবে না। মঙ্গল, শুক্র, বুধ, শনি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলির নাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এগুলো যদি পরপর ছোট থেকে বড় সাজানো হয় বা কাছে থেকে একটু দূরে সাজানো হয়, তাহলে কিন্তু এগুলো এরকম পরপর আসবে, তাই এগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলা হয়? মরু অঞ্চল কি? বাগার, খাদার, মরুস্থলী না রোহিলখন্ড? রাজস্থানের মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী। ভারত পাকিস্তানের সীমান্তে রাজস্থানের বালুকাময় অঞ্চল হলো মরুস্থলী। মরুভূমির পূর্ব দিকে অল্প বালুকাময় অঞ্চল বাগাব অবস্থিত। বন্যাপ্রাণ অঞ্চলে নবীন পলিযুক্ত মাটিকে উত্তরপ্রদেশে খাদার বলা হয়। নবীন পলি হচ্ছে খাদার, আর যদি প্রাচীন পলি বলা হয় তাহলে কি হয়ে যাবে? ভাঙ্গার। নেক্সট প্রশ্ন,
মূল সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য দেওয়া ছিল? মূল সংবিধানে যদি বলা হয়, ভালো করে প্রশ্নটা দেখবে, নাহলে কিন্তু এক্সামে তোমরা ভুল অ্যান্সারটাই করে আসবে। 5টি, 10টি, 7টি না 12টি? এটার অ্যান্সার হয়ে যাবে মৌলিক কর্তব্য দেওয়া ছিল 10টি। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। সংবিধানে 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য পার্ট 4A এবং ধারা নাম্বার 51A অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে একটি মৌলিক কর্তব্য সংযোজন হয়। তা হলো 6 থেকে 14 বছরের সকল শিশুকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ সৃষ্টি করা। এটা নতুন সংযোজন করার পরে মৌলিক কর্তব্যের সংখ্যা গিয়ে দাঁড়ায় 11টি, যেটা বর্তমানের সংখ্যা। পরের প্রশ্ন, মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা থেকে বারবার কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে। 12টি, 12 জোড়া, 31 জোড়া না 31টি? মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। করোটিক স্নায়ু 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা তার জন্য একটি পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেতে পারো। তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে আরো মোটিভেট হতে পারবো এবং প্রতিদিন তোমাদের জন্য ভিডিও আনতে পারবো আরো ভালো ভালো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।